পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, চট্টগ্রামে মজুদ ৬ টন ডিজেল জব্দ, সরবরাহ স্বাভাবিক, ফের দাবি জ্বালানি মন্ত্রীর। রেল বাসে ঢাকা ফেরা মানুষের ভিড়, ফিরতি যাত্রায় দুর্ঘটনার শঙ্কা, টিকিট সংগ্রহে অনিয়ম ও সংকটের অভিযোগ যাত্রীদের। যুবদল নেতা গোলাম কিবরিয়া খুনের নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও ঝুট ব্যবসা, বিদেশে বসে নির্দেশ দেন মশিউর। এবং ঈদের ছুটি শেষে এখনো ফাঁকা রাজধানীর নিত্যপণ্যের বাজার, সরবরাহ কম থাকায় বাড়তি মাছ, মাংস, সবজির দর, কাটেনি ভোজ্য তেলের সংকট। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। প্রতিটি ফিলিং স্টেশনে ক্রেতাদের দীর্ঘ সারি। এই বাস্তবতায় তাদেরকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। তবে জ্বালানি তেলের সংকট নেই সরকারের এমন বক্তব্যের সঙ্গে বাস্তবের মিল না থাকায় হতাশা জানান ক্রেতারা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারির এই চিত্র রাজধানীর আসাদ গেট এলাকার। কেউ এসেছেন কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে, আবার কেউ ঠায় দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। তবে সবাই চিন্তিত, আদৌ কি মিলবে জ্বালানি? ওই পাম্পে গেলাম, তেল নাই, বললো যে ভাই এখন আর তেল নাই, বন্ধ। এইখানে দাঁড়ায় আছি প্রায় 2 ঘন্টা। আমার অ্যাপ্রক্সিমেটলি 10 to 12 লিটার তেলের প্রয়োজন পড়ে পার উইক। কত পাম্প ঘুরে আসলাম, বলছে অনেক পাম্পে পাওয়া তেল না, যেখানে আছে সেখানে শত শত গাড়ির সিরিয়াল দ্বারা। একটি দুটি ফিলিং স্টেশন নয়, নগরীর প্রায় প্রতিটি পাম্পেই ক্রেতাদের দীর্ঘ সারি। এতেই বোঝা যায় কতটা তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। এ পর্যন্ত আর তেল পাই নাই। যত পাম্পে ঘুরছি আমার ওইখানে আধা লিটার তেল আছিল, এটা ফুরাই গেছে। এখন তো অনেক বেশি বেড়ে গেছে আগের তুলনায়। এখন তো দীর্ঘ লাইনে দাঁড়ানোর পরেও তেল পাচ্ছি না। সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে সংকট নেই জ্বালানি তেলের। বাস্তব চিত্র উল্টো দেখে সরকারের দিকে অভিযোগের তীর সাধারণ মানুষের। গভর্নমেন্ট বলছে তেল আছে, আমরা দেখছি যে এরকম একটা হ্যাপাজার্ড সিচুয়েশন তৈরি হচ্ছে। জ্বালানি মন্ত্রী বলছে যে তেলের কোনো অভাব নেই, আপনারা তেল নিয়ে কোনো টানাটানি করবেন না, কোনো হ্যাঁচাহাঁচি করবেন না, নিরিবিলি আপনারা তেল পাবেন, তেলের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা তো পাম্পে দেখতেছি তেল পাই না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির পর বিশ্ববাজারে বাড়ে জ্বালানি তেলের দাম। এরপর হরমুজ প্রণালী বন্ধ হলে তার প্রভাব এসে পড়ে দেশে। চলতি মাসের শুরুতেই দেখা যায় সংকট। এর রেশ এখনো কাটেনি। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন তেলের চাহিদা বাড়ায় সংকট তীব্র আকার ধারণ করেছে। এখন তো আর চাহিদা শেষ নাই, এখন তো আপনার অতিরিক্ত সেল। তবে পরিস্থিতি বিবেচনায় ক্রেতাদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা। মাঝখানে 26শে মার্চ একদিন বন্ধ থাকার কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে। মানুষের যে একটা ফিলোসফি হয়ে গেছে যে তেল ক্রাইসিস হবে, হয় নাই, কিন্তু এখন আমরা কিন্তু নির্বাচনী সেবা দিয়ে যাচ্ছি। তো সামহাউ এই আমাদের মন মানসিকতাটাকে ঠিক করতে হবে, যতটুকু লাগবে ততটুকু আমরা নিই। কবে জ্বালানি সংকটের সমাধান হবে, সরকার কি সিদ্ধান্ত নেবে তা দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ ৬ টন ডিজেল জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহৃত 3টি পাম্পও জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানা গেছে। জব্দ তেল ও মালামাল আইনি প্রক্রিয়ায় সরকারের এখতিয়ারে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান আছে। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মজুত করে সংকট তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জে 68 মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শনকালে একথা বলেন তিনি। পাম্পগুলোকে যে পরিমাণ তেল দেয়া হতো এখনও প্রতিদিন একই পরিমাণ সরবরাহ করা হচ্ছে বলে দাবিও করেন তিনি। তবে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি নিচ্ছে উল্লেখ করে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। তেলের তো আমাদের সমস্যা নেই, আমি তো বারে বলছি। এখন সমস্যা হচ্ছে কোন জায়গায়, যে পেট্রোল পাম্পে দিনে 1 লরি তেল লাগতো, এখন হঠাৎ করে এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে। পেট্রোল পাম্পের ধারণ ক্ষমতা আছে, সেটা যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে বন্ধ হবে। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি
এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। ঈদের ষষ্ঠ দিনেও রাজধানীমুখী মানুষের ঢল। সকাল থেকেই বাস টার্মিনাল ও রেল স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। তবে ফেরার পথে স্বস্তির পাশাপাশি কিছুটা ভোগান্তিও দেখা যায়। বিশেষ করে ট্রেনের টিকিট সংগ্রহে অনিয়ম ও সংকটের অভিযোগ করেন যাত্রীরা। এছাড়া ফিরতি যাত্রায় দুর্ঘটনার শঙ্কাও ছিল অনেকের মনে। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ঈদের ছুটি শেষ হলেও রাজধানীমুখী মানুষের চাপ কমেনি। সকাল থেকে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে ছিল উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে ঢাকায় ফিরতে পেরে সন্তুষ্ট সবাই। তবে ফিরতি যাত্রা পুরোপুরি স্বস্তির ছিল না। টিকিট সংকট, অনিয়ম এবং অতিরিক্ত ভিড়ে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। ট্রেনের যে কর্তৃপক্ষ আছে তাদের কোনো দায়িত্ববোধ নাই যে এত মানুষ উঠতেছে কেন, টিকিট ছাড়া কেন মানুষ উঠতেছে, তারা চাইলেই কিন্তু পারে। এত আনসেফ একটা জার্নি হয়েছে, মানে একজন আরেকজনের পা পারলে উপরে উঠে যায় এরকম। যাত্রীর চাপ অনেকটা বেশি ছিল, ট্রেন আসতে অনেকক্ষণ লেট হয়ে গেছে আর কি। আমার একটু প্রবলেম হয়েছিল টিকিট নিয়ে, মানে উল্টাপাল্টা টিকিট আর কি, ডেটটা উল্টাপাল্টা হয়ে গেছিল। এসির টিকিট কাটা হয়েছে আমরা ব্ল্যাকে কাটলাম আমরা 3000 টাকা দিয়ে। অন্যদিকে সড়ক পথেও ছিল চাপ। যানজট তুলনামূলক কম থাকলেও দুর্ঘটনার শঙ্কা ছিল অনেকের মনে। বিশেষ করে পরিবারকে নিয়ে যাত্রার উদ্বেগ আরও বেড়েছে। আতঙ্ক থাকবে না, এত বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই যে আপনার লঞ্চে হইলো, তারপর আপনার ট্রেনে হইলো, ঠিক আছে। একটা তো আতঙ্ক বিরাজমান করতেছিল যে আবার কি হয়ে যায়, কিন্তু আল্লাহর মধ্যে আমরা ভালোভাবে আসতে পারছি। সব ঝক্কি পেরিয়ে রাজধানীতে ফিরতে পেরে খুশি কর্মজীবী মানুষ। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। শুক্রবার সকাল 8টা থেকে তারা আবারও উদ্ধার কার্যক্রম শুরু করে। স্পিড বোট ব্যবহার করে আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। কোনো মরদেহ ভেসে গেছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। 24 ঘন্টার বেশি সময় পেরিয়ে যাওয়ায় মরদেহ ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকায় আশপাশের এলাকাগুলোতে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া। বিদেশে বসে হত্যার নির্দেশ দেন সন্ত্রাসী মশিউর রহমান মশি। কিলিং মেশিনে অংশ নেয়া 2 শুটারকে গ্রেপ্তারের পরে এসব তথ্য জানায় র্যাব। শুক্রবার সকালে মিরপুরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির কোম্পানি কমান্ডার মোহাম্মদ শাহাবুদ্দিন কবির জানান, পরিকল্পিত এ হত্যাকাণ্ডে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। এমদাদুল হক খানের রিপোর্ট। 2025 সালের 17 নভেম্বর মিরপুর 12-র একটি দোকানে অতর্কিত হামলায় স্তব্ধ হয়ে যায় এলাকা। 6 অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশ্যে যুবদল নেতা কিবরিয়ার বুকে ও পিঠে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ঘটনার পরেই হত্যাকাণ্ডে অংশ নেয়া পাতা সোহেল ও বুকপোড়া সুজনকে গ্রেপ্তার করা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় 2 মূল শুটার রাশেদ ও জাহাঙ্গীর। এই কিলিং মিশনের অন্যতম শুটার লোপন ওরফে রোকন, তাকে আমরা পল্লবীর ইস্টার্ন হাউজিং থেকে গত রাতে গ্রেপ্তার করেছি। আরেকজন শুটার কাল্লু ওরফে জাহাঙ্গীর, তাকেও আমরা উত্তরার দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। 4 মাস অবৈধ পথে সীমানা পার হবার চেষ্টাও করেন তারা। পরে শুক্রবার রাতে রাজধানী মিরপুর ও উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কিলিং মিশনের সরাসরি অংশ নেয়া 2 সন্ত্রাসীকে। তারা বিভিন্নভাবে দেশের বাইরে, বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। সীমান্ত অতিক্রম করা যখন খুব দুষ্কর হয়ে পড়ে, তখন তারা অবৈধ পথে দেশের সীমান্ত অতিক্রম করতে ব্যর্থ হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যার শিকার হন যুবদল নেতা কিবরিয়া। শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মশির সঙ্গে আসামিদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেও জানায় র্যাব। মশিউর রহমান মশি, তার সঙ্গে তার যোগাযোগ ছিল। তিনি একজন এখানকার শীর্ষ সন্ত্রাসী পলাতক। তার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা এবং অত্যন্ত ভালো ঘনিষ্ঠতা আছে বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি। এছাড়া রাজনৈতিক জনপ্রিয়তা ও মশিউরের জুট ব্যবসা, চাঁদাবাজিতে বাধা দেয় কিবরিয়ার জন্য কাল হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।
আসামিদের থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। নেপথ্যে থাকা বাকি কুশলীদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র্যাব। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। তদন্ত। ঈদের ছুটি শেষ হলেও জমে ওঠেনি রাজধানীর বাজার। এখনো স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। বাড়তি চাহিদার কারণে ঈদে বেড়েছিল মাংসের দাম, সেই ধারা এখনো চলমান। বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি ও গরু ও খাসির মাংস। মাছের বাজারও চড়া, তবে সবজির চাহিদা ও সরবরাহ কম থাকায় দাম কিছুটা কম। উষা ফেরদৌসের রিপোর্ট। ঈদের ছুটি শেষ হলেও রাজধানীর বাজারে এখনো জমে ওঠেনি বেচাকেনা। কোনো দোকান বন্ধ, ক্রেতার সংখ্যাও কম। এদিকে ঈদের পরও মুরগির দাম চড়া। সোনালী বিক্রি হচ্ছে 400 টাকা কেজি পর্যন্ত। ঈদের আগের চেয়েও বেশি দাম সোনালী মুরগির। ব্রয়লারের কেজিও 200 টাকার ওপরে। আর মুরগির দাম চড়া থাকায় অসন্তোষ জানান ভোক্তারা। মুরগির দাম বাড়তি, কমে নেই। মুরগির বাজারটা আমার মনে হয় সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত। একটা বাজারে একটা দাম যেটা থাকে, অন্য বাজারেও সেটা তাদের কাছে ইনফরমেশনটা চলে যায়। তো সেক্ষেত্রে কেউই দাম ছাড়তে চায় না। সত্যিকার অর্থেই আমরা এখন একেবারেই দেয়ালে পিঠ থেকে গেছি, বেঁচে আছি কোনো রকমে, সেই আর কি। ঈদে গরুর মাংসের চাহিদার সঙ্গে বাড়ে দামও। ঈদের আগে গরুর মাংসের কেজি ছিল 850 থেকে 900 টাকা। এখনো তা বিক্রি হচ্ছে বাড়তি দামেই। প্রতি কেজি 820 থেকে 850 টাকায় বিক্রি হচ্ছে। আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1300 টাকা কেজি দরে। ঈদের আগে খাসির মাংসের দাম ছিল 1200 টাকা। ঈদের পরও বিক্রি হচ্ছে চড়া দামেই। 800-820 টাকা, এরকম 20 টাকা কম বেশি। বাজারে গরু সংকট, এখন অ্যাভেলেবেল না গরু। 1300 টাকা যাচ্ছে, তাও একদম। কি পরিমাণ দাম! একটা রিক্সাওয়ালার ক্ষমতা আছে 800-850 টাকা ইনকাম করি গরুর মাংস খাওয়া, খাসির মাংস খাওয়া। এখনো কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। জ্বালানি তেলের পাশাপাশি আলোচনায় ভোজ্য তেল। বাজার থেকে অনেকটাই উধাও সয়াবিন তেলের 5 লিটারের বোতল। 5 লিটার তেল কম, 5 লিটার কম দেয়, সাপ্লাই কম, বুঝছেন? আর দিল একটু রেট আগের চেয়ে বাড়াই দিছে। মাছের দামও বাড়তির দিকে। প্রতি কেজি রুই 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। চাষের বা নদীর মাছের বাড়তি দামে নাজেহাল ক্রেতা। চিংড়ি মাছের দাম কত 1200 টাকা, এগুলা 1800 টাকা করে নিচ্ছে রোজার সময়ও শুরুর দিকে। এখন তো রোজার পর দাম আরো বাড়ছে, এখন তো কমেনি, কমার তো কোনো লক্ষণ দেখছি না। ঈদের আগে এই মাছগুলো আমরা নিয়েছি 1200 টাকা, এখন চাচ্ছে 1600 টাকা কেজি। ঈদের পর সবজির চাহিদা ও সরবরাহ দুই কম থাকায় দাম তুলনামূলক কিছুটা কম। অবশ্য টমেটো, শসা, কাঁচামরিচ ও লেবুর চাহিদা রয়েছে আগের মতোই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। তারেক রহমান পরিবর্তিত নেতা নন। তিনি শুরু থেকেই মানবিক ও সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তারেক রহমানের ক্ষমতা গ্রহণের 1 মাসের কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। উনি জীবনের শুরু থেকে যে তারেক রহমান ছিলেন, আজকের দিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী উনি একই ব্যক্তি আছেন। খুবই সাদামাটা জীবনযাপনে বিশ্বাসী, মানুষের সেবা বিশ্বাসী, কর্মে বিশ্বাসী, এবং আমাদেরকে দিয়ে যে কর্ম উনি করিয়ে নিচ্ছেন, এটা অন্য কোন সরকার প্রধান বাংলাদেশে করতে পারত কিনা আমাদের সন্দেহ আছে। কাজ শুরু হয়েছে কিন্তু 10-11 সালেই। আমরা তখন থেকেই কিন্তু আমরা এই আত্মমানবতা সেবায় কাজ করে আসছিলাম বলেই আজকে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আর্চারি এশিয়ান আর্চারি টুর্নামেন্টে ভিয়েতনামকে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ফাইনালে দারুণ পারফরমেন্স দেখান বাংলাদেশের 3 আর্চার হিমু বাসার, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য। নির্ভুল নিশানায় তারা সংগ্রহ করেন 231 পয়েন্ট। অন্যদিকে ভিয়েতনাম পায় 225 পয়েন্ট। 6 পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। এর আগে গত বছর এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, চট্টগ্রামে মজুদ 6 টন ডিজেল জব্দ। সরবরাহ স্বাভাবিক, ফের দাবি জ্বালানি মন্ত্রীর।
রেলপাসে ঢাকা ফেরা মানুষের ভিড়, ফিরতি যাত্রায় দুর্ঘটনার শঙ্কা। টিকিট সংগ্রহে অনিয়ম ও সংকটের অভিযোগ যাত্রীদের। যুবদল নেতা গোলাম কিবরিয়া খুনের নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও ঝুট ব্যবসা, বিদেশে বসে নির্দেশ দেন মশিউর। এবং ঈদের ছুটি শেষে এখনো ফাঁকা রাজধানীর নিত্যপণ্যের বাজার। সরবরাহ কম থাকায় বাড়তি মাছ, মাংস, সবজির দর কাটেনি ভোজ্য তেলের সংকট। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।